খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঋতব্রতদের হাত ধরার দুদিনের মধ্যেই কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে মদন, খোঁচা দিয়ে পাল্টা খোঁচা খেলেন কুণাল। খোলা ছিল রেলগেট, লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা স্কুল গাড়িতে। মুর্শিদাবাদে 4 পড়ুয়া সহ 5 জনের মৃত্যু। এসআইআর এর নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, অন্নপূর্ণা সহ সরকারি প্রকল্পের সুবিধা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। 163 ধারা জারি, বিমানবন্দর লাগোয়া মসজিদ সরানোর প্রতিবাদে 1 কোটির জমায়েত থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ। কারা পাবেন ফ্রি রেশন, জেনে নিন কি কি ডকুমেন্ট লাগবে, রইল বিস্তারিত। নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎ পৃষ্ঠ বহু পূর্ণার্থী। আরও বিপদে যুবরাজ, আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক, ফের পুলিশের দ্বারস্থ ববি। বিদেশি অর্থের তদন্তে বসিরহাটে ইডি, এসটিএফ এর ম্যারাথন তল্লাশি, নিশানায় খারিজি মাদ্রাসা। বন্ধ কারখানায় মধুচক্রের আসর, মিলল প্রচুর কন্ডোমের প্যাকেট, গর্ভ নিরোধক ওষুধ, বিস্মিত মালিক শোরগোল গ্রামে। বেরোলেই ডিম থেরাপি, বাড়ির সামনে অপেক্ষায় জনতা, তড়িঘড়ি ঋতব্রত শিবিরে মমতা ঘনিষ্ঠ তাপস। কালীঘাট তৃণমূলে ফের ভাঙন, এবার ঋতব্রত শিবিরে যোগ বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের। বহরমপুরের ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে। সোনম ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধর্নায় কালীঘাট তৃণমূল, মোদী সরকারকে তীব্র আক্রমণ কুণাল শোভনদেবের। বাঘ তো ডিম খায় না, বাঘ রোল বলে অভিষেককে তোপ রীতের। মমতা শিবির ছেড়ে ব্রত কথায় তাপস, দল ছাড়ছেন মনীষও। মুর্শিদাবাদের দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া বার্তা, গাফিলতি বরদাস্ত নয়, রেয়াত নয় দোষীদের। হাতে তো অনেক সময়, হেলিকপ্টার দিচ্ছি, এসে দেখে যান। মেজিয়া থেকে মমতাকে শিল্প খোঁচা মুখ্যমন্ত্রীর। 12.5 লাখ নেতাকর্মী সহ আত্মসমর্পণ, ঘোষণা হাসিনার, দেখা হবে দেশে, রবে মুখরিত আওয়ামী লীগের সভা। ডিপি থেকে মমতা অভিষেকের ছবি সরিয়ে এবার বিদ্রোহী রাজীব বন্দ্যোপাধ্যায়, দিদিকে হাত জোর করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না। বিদ্যুৎ চালিত, তবে বালাই নেই ওভারহেড তারের, দূষণ থেকেও মুক্তি। কোন প্রযুক্তিতে চলে আজ উদ্বোধন হওয়া হাইড্রোজেন ট্রেন? দান বাক্সের কোটি কোটি টাকা গেল কোথায়? বদ্রীনাথ মন্দিরে বড়সড় দুর্নীতির পর্দাফাশ, আটক একাধিক। চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার 15 বছরের নাবালিকা, গ্রেপ্তার ল্যাব অপারেটর। মানুষের ভালোর জন্য কিছু কিছু জায়গায় দেখতেই হবে। বাকরা মসজিদের নামাজ বন্ধ নিয়ে বললেন সংখ্যালঘুরাই। 1,20,000 টাকা অনুদান, পুজো কমিটিগুলোর জন্য বড় সুখবর, জানালো নবান্ন সূত্র। মালদায় ধুন্ধুমার, কাটমানি দুর্নীতির অভিযোগে প্রকাশ্য রাস্তায় মারধর তৃণমূল কাউন্সিলরকে। সিগন্যালের ত্রুটি ছিল না, দাবি রেলের। মুর্শিদাবাদের দুর্ঘটনায় ধৃত গেটম্যান, মৃতদের পরিবার পাবে 10 লক্ষ করে সহায়তা। মুর্শিদাবাদের দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অধীরের, ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলেন বিক্ষোভকারীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বুধবার মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেন একদা দিদির আস্থাভাজন মদন। শিবির বদলের পর বিধানসভায় মদনকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে দেখে চমকে যান অনেকেই। কুণাল ঘোষ এবং মদন মিত্র রয়েছেন, বিমান বন্দ্যোপাধ্যায়, আলিফা আহমেদ, শোভনদেব চট্টোপাধ্যায়। হঠাৎই বিধানসভায় কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হাজির হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুক্রবার নেট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশনে বসা সোনম ওয়াংচুকের সমর্থনে বিধানসভা চত্বরেই ধর্নায় বসেছিলেন কালীঘাট তৃণমূলের বিধায়কেরা। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে হঠাৎই সেখানে চলে যান মদন। পরনে ছিল হালকা গেরুয়া রঙের পাঞ্জাবি। বুধবার মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেন একদা দিদির আস্থাভাজন মদন। শিবিরের বদলের পর বিধানসভায় মদনকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে দেখে চমকে যান অনেকেই। মদনকে দেখে অবশ্য খোঁচা দিতে ছাড়েননি কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, পাল্টা খোঁচা দেন মদনও, তবে হালকা মেজাজ, খালি হাসি ঠাট্টার চলেই এই পর্ব চলে। মদনকে দেখে কুণাল হাসতে হাসতে বলেন, মদন দা শারীরিকভাবে ওই দিকে গিয়েছে, কিন্তু মন অন্যদিকে পড়ে রয়েছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদের নোটিশ দিয়েছে। মদন দা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক, আমরা জানছি আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। হাসি মুখে কুণালের কথা শুনতে দেখা যায় মদনকে। সেই সময় পাশেই দাঁড়িয়েছিলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, আলিফা আহমেদ, অশোক দেবরা। শোভনদেবের উদ্দেশ্যে মদনকে খানিকটা অনুচ্চ কণ্ঠে বলতে শোনা যায়, আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। মদনের কথা শুনে হেসে ফেলেন শোভনদেব, বলেন 10 বছর বিরোধী আসনে বসবো, এটা কি বললি? আবার আসিব ফিরে। পরে অবশ্য মদন ব্যাখ্যা করে দেন যে সৌজন্যবোধ থেকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে থেকে গিয়েছিলেন তিনি,
কিন্তু তার জন্য তার অবস্থান বদল হচ্ছে না বলে জানান তিনি। তারপরেই কুণালকে খোঁচা দিয়ে খানিক হেঁয়ারি করে বলেন, আমার মনে হচ্ছে ওর মন হারানোর সময় খুব তাড়াতাড়ি আসছে। পরিবারের সদস্যদের তলব প্রসঙ্গে মদনের সংযোজন, আমার স্ত্রী পুত্রকে দেশের এজেন্সি ডেকেছে, তারা যাবে, এর আগেও ডেকেছে। সত্যি যদি আমি অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা কাটোয়া লোকাল। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গিয়েছে স্কুল গাড়িটি। শুক্রবার মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে 7 সকালে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 4 স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের। রেলগেট খোলা ছিল, হুড়মুড়িয়ে চলে এলেও ট্রেন কোনো রকম বাধা না পেয়ে তখনই লাইন পেরোচ্ছিল একটি স্কুল গাড়ি। লাইনের ওপর থাকা ওই স্কুল গাড়িকে পিষে দিয়ে চলে গেল ডাউন লোকাল। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণ সুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে মর্মান্তিক এই দুর্ঘটনায় 4 স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা কাটোয়া লোকাল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলাতেই দেখেই বেশ কয়েকজন স্কুল পড়ুয়াকে নিয়ে গাড়িটি রেল লাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে ধেয়ে আসে নিমতিতা কাটোয়া লোকাল এবং সরাসরি ধাক্কা মারে স্কুল ভ্যানটিতে। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুল পড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার। পরে মৃত্যু হয় আরও 2 স্কুল পড়ুয়ার। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। গাড়িতে মোট 10 জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় রেলের ভূমিকা এবং গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গেটম্যানের অসতর্কতাতেই এই দুর্ঘটনা ঘটেছে। কারো আবার দাবি, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তাই নির্দিষ্ট সময়ে লেভেল ক্রসিং এর গেট বন্ধ করেননি তিনি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের তদন্তকারী দল। দুর্ঘটনার পর চালকের ভাই বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি জানিয়েছেন, আপ লাইন ধরে একটি ট্রেন চলে যাওয়ার পরে গেটম্যান গেট খুলে দেন। তারপরে স্কুল ভ্যানটি লেভেল ক্রসিং পেরোতে যায়। সেই সময় ডাউন লাইন ধরে আসা ট্রেন ধাক্কা মারে গাড়িটিকে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনিও গেটম্যানকে দুর্ঘটনার জন্য দায়ী করেন। সেই সময় ট্রেন আসছে জেনেও গেটম্যান কেন গেট খুলে দিলেন সেই প্রশ্ন তোলেন তিনি। বাংলায় এসআইআর এর নাম বাদ যাওয়া ব্যক্তিরা অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে অভিযোগ এবার পৌঁছলো সুপ্রিম কোর্টে। শুনানিতে কি জানালো শীর্ষ আদালত? এসআইআর এ বিচারাধীন আবেদনকারীদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টকে পরিষ্কার নির্দেশিকা জারি করার আবেদন জানালেন আইনজীবী গোপাল শঙ্করায়ন। এ বিষয়ে এসওপি ঠিক করে দেওয়ার আবেদন জানান তিনি। এক্ষেত্রে পাসপোর্টের মতো নথিকে নাগরিকত্বের পরিচয়ক হিসেবে ঘোষণা করার আবেদন করেন মামলাকারীর আইনজীবী। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়। এসআইআর এর কারণে অন্নপূর্ণা যোজনার মতো সামাজিক প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়ে দেয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়। কমিশনের এখতিয়ারের রূপরেখাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কমিশনের এখতিয়ারের রূপরেখাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিহার এসআইআর মামলার প্রসঙ্গ টেনে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, আমাদের রায় অত্যন্ত স্পষ্ট। সংবিধানের অনুচ্ছেদ 9, 10, 11 ও 12 অধীনে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের কোনো সাংবিধানিক কর্তৃত্ব নেই। আগামী 25 আগস্ট বাংলার এসআইআর মামলার মূল শুনানির সময়ই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের সরাসরি সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট শুনানিতে এদিন স্পষ্ট করে দিয়েছে, নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, এসআইআর এবং ভোটার তালিকার সঙ্গে নাগরিকত্বের কোনো সরাসরি সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছেন যে সরকার কাউকে ধর্ম পালনে কোনো রকম বাধা দিচ্ছে না, তবে জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। মসজিদের নামাজ বন্ধের নির্দেশের প্রতিবাদ করেন সিদ্দিকুল্লাহ। দমদম বিমানবন্দরের সীমানার মধ্যে থাকা মসজিদ স্থানান্তরের প্রতিবাদে 1 কোটি মানুষের জমায়েতের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার সিদ্দিকুল্লাহর এই কর্মসূচির আগেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বাঁকড়া এলাকায় 163 ধারা জারি করে এলাকায় 4 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়। এলাকায় টহলও দেয় পুলিশ বাহিনী। পুলিশ নিরাপত্তার মধ্যেই বেলা 12টা নাগাদ বাঁকড়া এলাকায় যান জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ। বাঁকড়া অঞ্চলে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার পর এলাকা ছাড়েন তিনি। জানান যে বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী তারা জমায়েত করতে পারবেন কিনা সেই বিষয়ে পুলিশকে জিজ্ঞাসা করেন সিদ্দিকুল্লাহ। তবে পুলিশ জানিয়ে দেয় যে জমায়েতের কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। তারপরে সিদ্দিকুল্লাহ জানিয়ে দেন আপাতত বাতিল হয়েছে তাদের কর্মসূচি, অন্য জায়গায় নামাজ পড়বেন তারা। বিমানবন্দর চত্বরের ওই মসজিদে নামাজ পাঠ বন্ধ রাখার নির্দেশ জারি হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তার মধ্যেই সিদ্দিকুল্লাহর প্রতিবাদ জানিয়ে মসজিদে জমায়েতের ডাক দিয়েছিলেন।
পরে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছেন যে সরকার কাউকে ধর্ম পালনে কোনো রকম বাধা দিচ্ছে না, তবে জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। মসজিদে নামাজ বন্ধের নির্দেশের প্রতিবাদ করেন সিদ্দিকুল্লাহ। পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার মসজিদে জামায়াতের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা কেন্দ্রের বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়ম ও প্রক্রিয়া নিয়ে আপনার জিজ্ঞাসিত তথ্যগুলো বেশ প্রাসঙ্গিক। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। মূলত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অন্তোদয় অন্ন যোজনা অত্যন্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। প্রায়োরিটি হাউসহোল্ড রাজ্য সরকার নির্দিষ্ট করা অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলো যাদের আয়ের উৎস সীমিত। প্রয়োজনীয় নথিপত্র বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আবেদন বা বর্তমান কার্ড আপডেট করতে নিজের নথিপত্রগুলির প্রয়োজন। পরিবারের প্রতিটি সদস্যের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। ঠিকানার প্রমাণপত্র, ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিল বা বসবাসের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, পরিবারের প্রধানের বা প্রয়োজনীয় সদস্যের ছবি, সদস্যদের বিবরণ, পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স সংক্রান্ত নথিপত্র, সক্রিয় মোবাইল নম্বর, ওটিপি যাচাইকরণের জন্য রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ বর্তমানে বাধ্যতামূলক। এটি না থাকলে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। আনন্দ মুহূর্ত এক ঝটকায় বদলে গেল আতঙ্ক বিষাদে। রথের দিন নন্দীগ্রামের মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া। মুহূর্তে বিদ্যুৎপৃষ্ট হলেন বহু পূর্ণার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রথের দিন এমন মারাত্মক ঘটনায় স্থানীয়রাও শোকাহত। গতকাল বৃহস্পতিবার রথযাত্রা পালন হয় বাংলার সব জায়গাতেই। নন্দীগ্রামের তেখালি এলাকায় রথ বার হয়েছিল প্রতি বছরের মতো। স্থানীয়দের উপস্থিতিও দেখা যায় যথেষ্ট। জনজোয়ারের মধ্যেই প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ এগোচ্ছিল। তেখালি বাজার ব্যবসায়ী সমিতি এই রথযাত্রার আয়োজন করে এবারও। সন্ধ্যায় শুরু হয় রথযাত্রা, কিন্তু সময়ের মধ্যেই ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় রথের চূড়া ঠেকে যায় উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে। রথের কাঠামো লোহার তৈরি, তার উপর কাঠের পাটাতন রয়েছে। মুহূর্তে বিদ্যুৎপৃষ্ট হন বহু পূর্ণার্থী। হইচই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে বহু মানুষ ছোটাছুটিও শুরু করেন। জখমদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় মোট 25 জন বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছন নন্দীগ্রাম থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জখমদের মধ্যে 15 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু কি কারণে এই দুর্ঘটনা? প্রাথমিক অনুমান, দিনভর বৃষ্টির কারণে রথের কাঠামো ভিজেছিল। বিদ্যুতের তারেও জল থাকতে পারে। সে কারণে রথের চূড়া বিদ্যুতের তারে ঠেকলেই ভয়াবহ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার আইসি অজয় মিশ্র জানান, ঘটনার তদন্ত হচ্ছে। ক্রমশ বিপদ বাড়ছে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট র্যাকেট চালানোর অভিযোগে জীবনতলা থানায় অভিষেক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে নাম রয়েছে শওকত মোল্লা, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারেরও। পালাবদলের পর কার্যত আদা জল খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনেই পড়ে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। একের পর এক অভিযোগ তুলে তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তিনি। এবার যুবরাজের বিরুদ্ধে আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট র্যাকেট চালানোর অভিযোগ তুলে জীবনতলা থানার দ্বারস্থ হলেন ববি। ঠিক কি অভিযোগ তার? ববির কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 হাত জাহাঙ্গীর ও শওকত মোল্লা। শওকত 5-6 এর বেশি পড়েনি, অথচ প্রতিবার ভোটের হলফনামায় বদলে যেত তার শিক্ষাগত যোগ্যতা। তার সব সার্টিফিকেট সব অন্য রাজ্যের সংস্থার নামে। আবার ডেইলি কোর্সে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেছেন। উনি তো থাকেন এখানে, তাহলে কি করে রোজ ক্লাস করলেন? এতেই আমার সন্দেহ হয়। তারপর খোঁজখবর শুরু করি, এটা একটা বড় চক্র। আজ অভিষেক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। জীবনতলা থানার পুলিশ বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেই জানান অভিজিৎ। তৃণমূল জমানায় কয়লা, বালি ও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার ইডি ও সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি। তবে পালা বদলের পর যেন মামলার পাহাড়ে ক্রমশ চাপা পড়ে যাচ্ছেন অভিষেক। সই জাল, ডিজে মন্তব্য মামলা তো রয়েছেই, পাশাপাশি সেবাশ্রয়ে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে। গাছ চুরি সহ একাধিক বেআইনি কাজেও নাম জড়িয়েছে যুবরাজের। বিদেশি অর্থের তদন্তে বসিরহাটে ইডি এসটিএফ এর ম্যারাথন তল্লাশি। নিশানায় খারিজি মাদ্রাসা বসিরহাট। বসিরহাটের হারোয়া ও হাসনাবাদে খারিজি মাদ্রাসা এবং বিদেশি অর্থ লেনদেনের অভিযোগ ঘিরে ফের তৎপর হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যৌথভাবে একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালায়। তদন্তকারীদের এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় 2 বছর আগে হারোয়ার একাধিক খারিজি মাদ্রাসা এবং সংখ্যালঘুদের জন্য পরিচালিত একটি বেসরকারি হাসপাতালের মাধ্যমে বিদেশি অর্থ বা বৈদেশিক মুদ্রা গ্রহণের অভিযোগ সামনে আসে। সেই মামলা তদন্তে উত্তরপ্রদেশ
এটিএস হারোয়ার ওই প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুক্ত আব্দুল সামাদের জামাই আবু সালামকে গ্রেপ্তার করেছিল। একই মামলায় হাসনাবাদের রামেশ্বরপুর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ গাজীকেও গ্রেপ্তার করা হয়। পরে দুজনেই জামিনে মুক্তি পান। তবে তদন্ত থেমে থাকেনি। সেই তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার ফের অভিযান চালানো হয়। এদিন হারোয়া থানার পণ্ডিতপোল, কালিকাপুর সহ 3টি খারিজি মাদ্রাসায় তল্লাশি চালান তদন্তকারীরা। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের চিকিৎসার জন্য পরিচালিত তাহিরিয়া নামে একটি বেসরকারি হাসপাতালেও দীর্ঘ সময় ধরে নথিপত্র খতিয়ে দেখা হয়। হাসপাতালের আর্থিক লেনদেন, অনুদানের উৎস, নথিভুক্ত হিসাব এবং বিভিন্ন প্রশাসনিক কাগজপত্র পরীক্ষা করেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে হাসনাবাদ থানার রামেশ্বরপুর এলাকায় আব্দুল্লাহ গাজীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তদন্তকারী দলের সদস্যরা বাড়ির বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করেন বলে সূত্রের খবর। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে রাখা হয়েছিল। এটিএস সূত্রের দাবি, বিদেশ থেকে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খারিজি মাদ্রাসা গড়ে তোলা হয়েছে বলে তদন্তে প্রাথমিক তথ্য মিলেছে। বিদেশি অনুদানের প্রকৃত উৎস, সেই অর্থ কিভাবে দেশে এসেছে এবং কোথায় কিভাবে খরচ হয়েছে তা নিয়ে তদন্তের মূল ফোকাস। তদন্তকারী সংস্থাগুলির দাবি, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন এবং আর্থিক লেনদেনের একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেগুলি খতিয়ে দেখেই তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। যদিও অভিযুক্তদের পরিবার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিনের তল্লাশি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তকারীরাও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে কেন্দ্রীয় সংস্থার এই যৌথ অভিযানের ফলে বসিরহাট জুড়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বিদেশি অর্থের উৎস এবং খারিজি মাদ্রাসাগুলির আর্থিক কার্যকলাপ নিয়ে।